স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করায় দিনভর উত্তপ্ত চট্টগ্রামের আদালত পাড়া। মুক্তির দাবিতে আদালতের বাইরে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন ভক্ত সমর্থকরা। বিকেলের দিকে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন। আদালত আগামীকাল চিন্ময়ের পুনঃ জামিন শুনানির সিদ্ধান্ত নিলেও সহকর্মী হত্যার প্রতিবাদে বিচার কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। মঙ্গলবার বেলা 11:15টার দিকে চট্টগ্রাম মহানগর ষষ্ঠ ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত পাড়ায়। এ সময় প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে হাজারো ভক্ত স্লোগান দিতে থাকে। এতে চিন্ময়কে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে ব্যাপক বাধার সম্মুখীন হয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। আদালত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনী, জনতা ও চিন্ময় সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ বেঁধে যায়। আদালত এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এসব বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সংঘর্ষে মারা গেছেন সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিক্ষোভের জেরে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি বুধবার পুনঃশুনানির সিদ্ধান্ত নেয় আদালত। কিন্তু সহকর্মী নিহতের প্রতিবাদে এদিন আদালতের সব ধরনের বিচার কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে মোট 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রংপুরের পীরগাছার পাওটানায় স্বল্প আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে একথা জানান। বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। শেখ হাসিনার আমলে গোপালগঞ্জ সহ 2-1টি জেলায় উন্নয়ন হলেও বাকি জেলাগুলোর প্রতি চরম বৈষম্য হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, আগামীতে পিছিয়ে থাকা জেলাগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ সরকারকে সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি উদ্বেগের সাথে দেখছে দিল্লি। এ সময় হিন্দু সহ সকল সংখ্যালঘুর নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি নয় ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশোধনী চায় বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে এমন 62টি লিখিত প্রস্তাব দিয়েছে দলটি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে তা প্রদান করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে।
পরে গণমাধ্যম কর্মীদের কাছে দলের প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে বলেন ৬২টি বিষয়ের উপর সংবিধানের সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয়। পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ৪৭,০০০ মানুষ তাদের মতামত ও প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ, 10 জন তরুণ চিন্তাবিদের কাছ থেকেও মতামত নিয়েছে কমিশন। দেখুন, সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি, এর মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব। বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো। রাজনৈতিক দলগুলো সহ সকল পক্ষের মতামত বিশ্লেষণ করে কমিশন সংস্কারের রূপরেখা তৈরি করবে বলেও জানান তিনি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সরকারের প্রতি আবেদন জানাবে নির্বাচন সংস্কার কমিশন। সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় একথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে সংস্কারের আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি মনোনয়ন বাণিজ্য বন্ধে করেন সুপারিশ। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে তাদের ক্যাম্পাসে মতবিনিময়ের উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আয়োজনে শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন সুপারিশ। বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ যারা সরকারে যাবেন তাদের ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং তোমরা কোনো অবস্থায় যাতে ফ্যাসিবাদীরা নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে সরকারকে আবেদন জানাবে সংস্কার কমিশন। যেই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো, ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার নো মোর। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে মামলা করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। এজন্য দুষছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উস্কানিকে। ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল, আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব, কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ জানান, সমঝোতায় শিক্ষা মন্ত্রণালয়ে দ্বারস্থ তারা। আমার অভিভাবক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আমার অভিভাবক এই কলেজের অভিভাবক। তাদের যে কোনো সিদ্ধান্তের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। তারা যে সিদ্ধান্ত আমাদের দিবেন আমরা
সেই সিদ্ধান্ত গ্রহণ করে সেইভাবে চলার চেষ্টা করব। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো গাফিলতি নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। একজন চিকিৎসকের কাছে তার রোগীর চিকিৎসা সেবা ইবাদত বা প্রার্থনার সমান। অভিজিতের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। বিগত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর থেকে প্রতীয়মান হয় যে কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অধ্যক্ষ জানান, মিথ্যা প্রচার করে উস্কানি দিয়ে হাসপাতালে ভাঙচুর করা হয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে, আমার হসপিটালের সাথে, জাতির সাথে, সকলের সাথে। কেন নয়? আমরা যদি অবহেলা হয়, তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সহিংসতার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হতে চায় না সরকার। কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ানা হাওর পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কারো রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাবর্তী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিনিধিরা বসে সমস্যা নিয়ে আলাপ করতে পারেন। দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, এই আগের মতোই হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করব? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এইগুলি লোকজনও কিন্তু পছন্দ করতেছে না, আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়, জনগণের খুব ক্ষতি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ চলছে। এ সরকারের সময়ই সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যার বিচার নিশ্চিত করা হবে, সচিবালয়ে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তার অভিযোগ, দেশে অস্থিরতা সৃষ্টি করতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে। যে কোনো ষড়যন্ত্র রুখতে সতর্ক আছে সরকার। আজকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। একটা ট্রানজিশনাল সময়, পরিবর্তনশীল সময় আমরা পার করছি। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে এক শ্রেণীর দোষর সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। বিগত সরকারের যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল, এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে। এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি যে সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। তিনি বলেন, দেশের পরিবেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে, আর এতে আওয়ামী লীগ সরকারের লুটপাটের প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের ওইখানে দায়িত্ব আছে। পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগরুণীর হত্যার বিচার নিশ্চিত করা হবে। অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেশের দীর্ঘতম ও স্বতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। সকাল 10:15 থেকে সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে একযোগে ট্রেন চালানো হয়। এ যেন পথের পাঁচালীর অপু দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য। দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের স্বতন্ত্র বঙ্গবন্ধু সেতু শেখ মুজিব রেল সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করছে ট্রেন। সেতুর 300 মিটার উজানে নির্মিত আধুনিক এই সেতু দিয়ে মঙ্গলবার সকালে 2টি ইঞ্জিন ও 3টি কোচ সংযোজিত 2টি ট্রেন শুরুতে 10 কিলোমিটার গতিবেগে পরীক্ষামূলক যাত্রা শুরু করে। পরে সেই গতি গিয়ে ঠেকে 40 কিলোমিটারে।
পরীক্ষামূলক ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। দ্রুত সেতুর দুই পাশে ডাবল লাইনের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন কষ্ট করার পর কাঙ্ক্ষিত যে ফলাফলের দিকে আমরা এগোতে পেরেছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। সেতুর পরেই হচ্ছে সিঙ্গেল লেন, এই সিঙ্গেল লেনটা যদি দ্রুত ডাবল লেনে উন্নতি করা যায় তাহলে মনে হয় যে উত্তর অঞ্চলের সাথে সারা দেশের একটা যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচলে কোনো ত্রুটি ধরা পড়েনি দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। ভাইব্রেশনটা মেজারমেন্ট করছি, সেখানে আমাদের রেজাল্ট খুবই ভালো। তো সেই দিক দিয়ে এই রেল লাইন খুবই ভালো মানের হয়েছে। এটি যথাযথ গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই সম্পন্ন হয়েছে, সুতরাং এটি আমাদের টাইম টেবিলে অনেক বড় একটি পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাব। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে আছে, তার একটা অনুমোদন দরকার কমার্শিয়াল ট্রেন অপারেশনের জন্য। প্রক্রিয়া সম্পন্ন করতে আসলে ডিসেম্বরের শেষ নাগাদ লেগে যাবে। জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত আছি আর কি। 2020 সালের নভেম্বর মাসে 4.8 কিলোমিটার রেল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মোট ব্যয় ধরা হয় 16,780.96 কোটি টাকা, যার 12,149.2 কোটি টাকা ঋণ দেয় জাইকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। হেমন্তের শেষ সময়ে শীতের আগমনী বার্তা দিচ্ছে দক্ষিণের জেলা মাগুরায়। চলতি সপ্তাহ জুড়ে অনুভব হচ্ছে ঠান্ডার আমেজ, আর শীত মানেই হচ্ছে বাতাসে নতুন গুড়ের সুবাস। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শেষে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। শীত যত বেশি পড়বে তত ভালো হবে খেজুরের রস ও গুড়ের মান। রাজশাহীর আব্দুল মালেক তার সঙ্গী সাথী নিয়ে মাগুরায় এসেছেন খেজুরের রস সংগ্রহ করতে। সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পাটকেলবাড়িয়ার শ্মশান এলাকায় খেজুরের রস সংগ্রহের উৎসব চলছে। ভোর থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। সূর্য ওঠার পরপরই তা বাড়িতে এনে জাল দিতে হয়। হিমেল হাওয়ায় ঘরে ঘরে রস জাল দেওয়ার মম সুবাসে মোহিত চারপাশ। ভোর 4টায় উঠছি, উঠে রসগুলো পাড়ি নিয়ে আসছি, আসিয়ে যে ভোর 4:30টার থেকে জ্বালাচ্ছি। রসটা জ্বালাতে সময় লাগবে আপনার 4 থেকে 5 ঘন্টা। শীতে 4 মাস ধরেন আমরা এই খেজুর গাছ কাটার কাজ করি, 25 বছর এই কাজ করছি। প্রতিদিন অন্তত 5.5 মণ রস সংগ্রহ করেন গাছিরা। উনুনের আঁচে ঘন্টা খানিক জাল দেওয়ার পর মাত্র 1.5 মণ গুড় তৈরি হয়। সেই সাথে পাটালিও তৈরি করছেন তারা। রসের উৎপাদন মোটামুটি ভালো, তবে শীত হলে আরেকটু ভালো হবে। গুড় বিক্রি হচ্ছে 400 টাকা, আর পাটার এটা আপনার বিক্রি হচ্ছে 500 টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে গুড় চলে যাচ্ছে পাইকারি ও খুচরা বাজারে। তবে অনেকেই সরাসরি গুড় কিনতে ছুটে আসেন গাছিদের কাছে। মেয়েরা ঢাকা থেকে আসছে, এই দই পিঠা খাওয়ার জন্য মানে পাটালি নিতে আসছে আমরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস টিকিয়ে রাখতে নানা ধরনের পৃষ্ঠপোষকতার দাবি গাছিদের। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের প্রতি যে কোনো হুমকি থেকে রক্ষা পেতে টিকিয়ে রাখতে হবে গণতন্ত্রকে, কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। গণতন্ত্র আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে, সাথে আছে ইশরাত জাহান। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশি মেয়েরা। ভারতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইরিশদের হোয়াইট ওয়াশ করতেই হবে জ্যোতিদের। তবে এই ভাবনা দূরে ঠেলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় মূল লক্ষ্য হিসেবে দেখছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মিরপুরে ম্যাচ শুরু সকাল 10টায়। টি-20 বিশ্বকাপের পর টাইগ্রেসদের প্রথম মাঠের লড়াই, তবে এবার ফরম্যাটটা ওয়ানডে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ ছাড়া ভিন্ন কোনো পথ নেই জ্যোতিদের। তবে আপাতত বিশ্বকাপ ভাবনা নয়, এই সিরিজেই মনোযোগ দিতে চায় স্বাগতিকরা। জ্যোতিদের চিন্তার জায়গাটা ব্যাটিং ডিপার্টমেন্ট। আইরিশদের বিপক্ষে তাই এই ডিপার্টমেন্টেই বাড়তি ফোকাস দিতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।
দেখেন ব্যাটিং ভিজিবল প্রবলেম, এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডার রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না যে আমাদের টপ অর্ডার ফেল করছি যে মিডল অর্ডার যে যেমনি হোক, বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না। যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে, সেটা অবশ্যই আমাদের মোরালে বুস্ট আপ করবে নেক্সট সিরিজে। এদিকে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় আইরিশ মেয়েরা। সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন বলে জানালেন গ্যাভি লুইস। শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সেরাটাই খেলতে চাই আমরা, সে পরিকল্পনা নিয়েই মাঠে নামছি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ওয়ানডে শেষে সিলেটে হবে 3 ম্যাচের টি20 সিরিজ। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।